সো দেখো আমরা হচ্ছে গত ক্লাস পর্যন্ত কতটুকু করছিলাম, গত ক্লাস পর্যন্ত হচ্ছে ওই চারটা যে সূত্র আছে আমাদের সূত্রগুলো প্রমাণ করছিলাম আমরা কিভাবে আসছে, এবং কিছু বেসিক্স দেখছিলাম যে গড় বেগ কি, হ্যাঁ, এরপর সমবেগ থাকলে কি হয়, সমান্তরালের সূত্রগুলো আমরা দেখলাম। তো আজকে হচ্ছে তোমার পড়ন্ত বস্তুর সূত্র। ঠিক আছে, পড়ন্ত বস্তুর সূত্র আমরা দেখব। তো কথা হচ্ছে আমরা গত ক্লাসে যে চারটা সূত্র দেখছি না, ওগুলার মতোই হুবহু হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র, মানে তোমার আলাদা করে কোনো সূত্র শিখতে হবে না। ঠিক আছে, জাস্ট পড়ন্ত বস্তুর যে বেসিক গুলো এগুলো তোমাকে জানতে হবে। তো দেখো বেসিক গুলো আসলে কি, মানে পড়ন্ত বস্তুর কাহিনীটা আসলে কি। পড়ন্ত বস্তু মানে হচ্ছে, ধরো এই তোমার পৃথিবী, ঠিক আছে, তুমি যদি পৃথিবীর উপরে কোনো একটা বস্তু নিয়ে যাও, তা তুমি যদি এই বস্তুটাকে ছেড়ে দাও, মুক্তভাবে ছেড়ে দাও, তার মানে বস্তুটা কি হয়, পৃথিবীর আকর্ষণে নিচের দিকে পড়ে যাবে, ঠিক না? তাই তো। আর তুমি যদি ধরো মুক্ত হবে, আচ্ছা একটা জিনিস তুমি খেয়াল রাখবে, মুক্ত হবে পড়তে দেওয়া মানে মুক্ত হবে ছেড়ে দেওয়া কি জিনিস। মুক্ত হবে ছেড়ে দেওয়া হচ্ছে তুমি একটা বস্তুকে নিয়ে জাস্ট ওটাকে ছেড়ে দিচ্ছ, মানে কোনো বেগ, বেগে কিন্তু তুমি মারো নাই। সহজ কথা, তুমি এটাকে ছুঁড়ে মারো নাই। একটা আছে না যে ছুঁড়ে মারা, একটা বেগ দিয়ে মারছি জোরে, এটা না। তুমি জাস্ট এটাকে নিয়ে ছেড়ে দিবা, ঠিক আছে। মনে করো তোমার ছাদে নিয়ে আমি ছেড়ে দিছি, এরকম আর কি বিষয়টা। আমি তোমাকে যদি ধাক্কা দিয়ে নিচে ছুঁড়া মারি, তার মানে কি এটা কিন্তু মুক্তভাবে আমি মারি নাই, ঠিক না? আমি উপর থেকে ছুঁড়ে মারছি, এটা না। কিন্তু আমরা কি বলতেছি, মুক্তভাবে। মুক্তভাবে মানে হচ্ছে জাস্ট উপর থেকে ছেড়ে দিব, মানে জি এর, মানে জি যে তোমার অভিকর্ষ ত্বরণ সেটার জন্য সেটা নিচে পড়বে আস্তে আস্তে, ঠিক আছে। আমরা কোনো এক্সট্রা কোনো বেগ দেই নেই। এটারে বলে তোমার কি, মুক্তভাবে পড়ন্ত বস্তু। তো কি বলছে, এটা কি বলে, এটা বলা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু, ঠিক আছে। আর মুক্তভাবে যদি পড়ন্ত বস্তু না হয় তাহলে কি হবে, একটা যে কোনো একটা নির্দিষ্ট বেগে তুমি উপর থেকে এটাকে মারবা, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে এই পড়ন্ত বস্তুর সূত্র কিন্তু শুধুমাত্র তুমি উপর থেকে নিচে ফালায় দিবা সেটাই না, ঠিক আছে। পড়ন্ত বস্তুর সূত্র কিন্তু উল্টাটাও হয়। মানে ধরো তুমি ভূমি থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করবা, ঠিক আছে, ওটা এভাবে উপরে গিয়ে নিচে পড়বে, এটাও কিন্তু একটা পড়ন্ত বস্তু, ঠিক আছে। মানে তুমি যদি উপরের দিকে নিক্ষেপ করো, ওই নিক্ষিপ্ত বস্তুটাও একটা কি, আলটিমেটলি পড়ন্ত বস্তু হবে। বুঝতে পারছো আমার কথাটা? তাহলে এই পড়ন্ত বস্তুর মধ্যে আমরা শিখবো দুইটা জিনিস, ঠিক আছে। একটা হচ্ছে উপর থেকে নিচে ফেলা, আর একটা হচ্ছে নিচে থেকে উপরের দিকে নিক্ষেপ করা, ক্লিয়ার? আর উপর থেকে যে নিচে আমি ফেলবো, দুইভাবে ফেলতে পারি, একটা হচ্ছে মুক্ত হবে, আর একটা হচ্ছে ছুঁড়ে মেরে। মুক্ত ভাবে ফেললে তুমি জাস্ট উপর থেকে ছেড়ে দিবা, মানে উপরে আদিবেগ কত হবে, জিরো, মানে জিরো থেকে স্টার্ট হবে, তাই তো। আর মুক্ত হবে যদি না ফেলি, তার মানে কি, তুমি আগে একটা বেগে সেটাকে ছুঁড়ে নিচের দিকে মারো, মানে ইউ এর একটা মান থাকবে। বুঝতে পারছো বিষয়টা? তিন টাইপের অঙ্ক আছে। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওইটা হইতেছে কি, আমি বলি, আমি বলতেছি দেখো এই কেসটা তোমরা ভালো করে দেখো। মানে তুমি যেটা বললা, সেটা কাহিনীটা হচ্ছে এরকম। দেখো তুমি যদি একটা কলমকে এবার হাত থেকে যদি উপরের দিকে ছুঁড়ো, ছুঁড়ে মারলে কলমটা কিন্তু একটা সার্টেন ডিস্টেন্সে, মানে একটা সার্টেন হাইটে যাওয়ার পরে কিন্তু আবার এটা নিচের দিকে পড়ে যায়। মানে যে কোনো বস্তু, তুমি একটা যে টেনিস বল ছুঁড়ে মারো উপরের দিকে একদম অনেক উপরে গিয়ে আবার নিচের দিকে কিন্তু আলটিমেটলি এটা পড়ে, ঠিক আছে। তো সহজ কথা, তুমি যত জোরেই উপরে মারো না কেন, ঠিক আছে, ওটা কিন্তু ঠিকই আবার তো পৃথিবীর আকর্ষণ নিচের দিকে পড়বে। এখন রকেট যদি হয় ওটা আলাদা হিসাব, ওটা অনেক বেশি বেগে অনেক বেশি বলে উপরের দিকে মারা হয়, যেটা পৃথিবী থেকে দূরে চলে যেতে পারে। ওগুলো ওসব জিনিস মানে পৃথিবীর বাইরে চলে যাবে, যে হিসাবটা বাইরে চলে গেলে কি হবে, ওইটা আমরা ইন্টারে শিখবো, এসএসসি তে ওটা নাই, ঠিক আছে। আমরা এসএসসি তে যেটা শিখবো, মানে এমন 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 বেগে মারবো, এটা অবশ্যই পৃথিবীতে আবার ফিরে আসবে। তার মানে বিষয়টা হচ্ছে, তুমি যদি নিচের থেকে একটা কিছু ওইভাবে উপর দিকে ছুঁড়ে মারো, এটা অবশ্যই একটা ম্যাক্সিমাম একটা হাইটে যাবে, একটা ম্যাক্সিমাম হাইটে যাওয়ার পর সেটা আবার নিচের দিকে পড়া শুরু করবে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে কি, বেসিকটা খুবই ইম্পর্টেন্ট। মানে এখন আমরা যেটা শিখতেছি, এটা কিন্তু এখন শেখার কথা না, এটা হচ্ছে পরন্ত বস্তু সূত্রগুলো ভালো করে শিখে তারপর লাস্টে এটা শেখার কথা। বাট আমি আগে শিখে দিতেছি যাতে তোমাদের পরন্ত বস্তু সূত্রটা একদম সহজ হয়, ঠিক আছে। দেখো কাহিনী হচ্ছে কি, তুমি যদি একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করো, তুমি তো অবশ্যই শূন্য বেগে মারবে না, ঠিক না? শূন্য বেগে মারলে কি আর ওইটা উপরে যাবে? যাবে না। তুমি যে কোনো একটা বেগে নির্দিষ্ট একটা বেগে তুমি এটাকে মারবা। ধরো সেই বেগের মান হচ্ছে ইউ, ধরো সেটার মান হচ্ছে কত, ইউ। আর তুমি এটাকে ইউ বেগে উপরের দিকে মারবা। তো বিষয়টা হচ্ছে কি, দেখো তুমি যদি এটাকে উপরের দিকে মারো, নিচের দিকে কিন্তু একটা ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে অভিকর্ষ বল, ঠিক আছে। বা ওই অভিকর্ষ বলের জন্য নিচে কিন্তু একটা ত্বরণ কাজ করতেছে, যার নাম হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ, বা যেটা আমরা জি বলি। বুঝতে পারছো? তো বিষয়টা হচ্ছে তুমি এটাকে উপরের দিকে মারতেছো,
বাট নিচের দিকে কিন্তু একটা ত্বরণ কাজ করতেছে। তো দেখো তোমার তোমার বেগের বিপরীত দিকে কি কাজ করতেছে? একটা ত্বরণ কাজ করতেছে না বলো তো? বেগের বিপরীত দিকে একটা কি কাজ করতেছে? ত্বরণ কাজ করতেছে। তার মানে এই ত্বরণটা কিন্তু অ্যাকচুয়ালি মন্দন। এই ত্বরণটা অ্যাকচুয়ালি কি তার জন্য মন্দন, মানে মাইনাস জি, ঠিক না? মন্দন তার মানে হচ্ছে কি, এই জি মানে এই মন্দনের জন্য এই ইউ এর মানটা আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে না বলো তো? মন্দন কি করে, বেগের মানটা কমায়। বেগের মানটা আস্তে আস্তে কমবে, ঠিক না? বেগের মানটা আস্তে আস্তে কি হবে, কমবে। আর সূত্রগুলো আমরা দেখবো, এই পরন্তপদ সূত্রের মধ্যে আমরা সূত্রগুলো দেখবো যে কমলে বাড়লে কি হয় হ্যান তেন। বাট বেসিকটাকে বুঝো। তুমি উপরের দিকে মারবা, কিন্তু এটা কিন্তু সারা জীবন ইউ থাকবে না, এটা হচ্ছে প্রতি মুহূর্তে মানে প্রতিটা সময় কিন্তু ইউ এর মানটা আস্তে আস্তে কমবে। জি এর জন্য ইউ এর মানটা আস্তে আস্তে কি হবে, কমবে। তাহলে কমতে কমতে কি একসময় গিয়ে জিরো হয়ে যাবে না বলো তো? বেগের মান, বেগের মানটা কি একসময় কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো দেখো তো, জিরো হওয়ার আগ পর্যন্ত বস্তুটা কিন্তু উপরের দিকে উঠতেই থাকবে, ঠিক না? যখন জিরো হবে তখনই বস্তুটা কি আর উপরের দিকে উঠবে না। তার মানে কি দেখো, একদম হাইয়েস্ট যে পয়েন্টটা, একদম সর্বোচ্চ যে উচ্চতা, সে সর্বোচ্চ উচ্চতায় বেগের মানটা কত বলো তো? জিরো না? সর্বোচ্চ উচ্চতায় বেগের মানটা কত? এই জন্যই দেখবো অঙ্কের মধ্যে, এই জন্যই দেখবো অঙ্কের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত ধরা হয়, জিরো ধরা হয়। ব্যাখ্যাটা বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো জি এর মানটা তো, এই জি কিন্তু ইউ রে আস্তে আস্তে কমায় কমায় জিরো বানায় দিছে, এই জন্য ওটা ওখানে গিয়ে থেমে যায় আর উপরে ওঠে না। কিন্তু থেমে যে গেছে, এটা তো স্ট্যাচু হয়ে যাবে এমন না। এখন জি এটা তো জিরো, ঠিক না? কিন্তু এটা কিন্তু কোনো জায়গায় আটকায় নাই, শূন্যে আছে। তো শূন্যে থাকলে কি হবে, জি জি কোন দিক কাজ করে, জি কাজ করে নিচের দিকে। তো নিচের দিকে কিন্তু এটা ত্বরণ, নিচের দিকে কিন্তু এটা ত্বরণ, তাহলে নিচের দিকে এখন এই জি এর জন্য সেটা অটোমেটিকলি নিচের দিকে একটা বেগ, আস্তে আস্তে বেগ বাড়বে। এখন জি এর জন্য উল্টা, জিরো থেকে উল্টা আরো কি হবে, বেগটা বাড়বে। বাড়তে বাড়তে আবার নিচের দিকে এটা পড়বে, বুঝছো? যত নিচে নামবে বেগের মানটা আবার আস্তে আস্তে বাড়বে। আমি বলতেছি এটা আবার কি হবে, বেগের মানটা আস্তে আস্তে বাড়বে। তুমি যেই বেগে এটার উপর দিকে মারছিলা, এটা একদম বাড়তে বাড়তে আবার সেই বেগে এটা ভূমিতে আঘাত করবে, বুঝতে পারছো? কথা ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেনটা বলো। হ্যাঁ, আমি কিন্তু সূত্রে এখনো আসি নাই। আমি কিন্তু সূত্রে এখনো আসি নাই। হ্যাঁ, বলো, বলো। হ্যাঁ, 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 এই উপরে মারলে আর নিচে পড়লে প্লাস মাইনাসের ব্যাপার আছে, যেটা আমি সূত্রে দেখাবো। বুঝো নাই? ঠিক আছে? এটা সূত্রে তো আমি এখন আসিনি, সূত্র দেখালে তুমি এটা বুঝতে পারবে কখন প্লাস কখন মাইনাস হবে, কি আসে বিষয়, ঠিক আছে? আসতেছি, বাট বেসিকটা তো বুঝতে পারছো। আচ্ছা, আচ্ছা, এবার দেখো। তো এই যে তুমি এই উপর থেকে একটা বস্তু ছেড়ে দিলে, এটা অটোমেটিকলি নিচে নামতেছে কেন? কারণ অভিকর্ষ বলের কারণে, ঠিক আছে? তো এই যে তোমার উপর থেকে মানে এভাবে পড়ন্ত কোনো বস্তুর যে সূত্রগুলা, মানে তিনটা সূত্র আছে, গ্যালিলিও, বিজ্ঞানী গ্যালিলিও তিনটা সূত্র বের করছেন, ঠিক আছে? তিনটা সূত্র কি কি সেটা ভালো করে আগে দেখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, ঠিক আছে? ভালো করে খেয়াল করবে তিনটা সূত্র কি, এবং সূত্রগুলো সিকোয়েন্স মনে রাখতে হবে, যে প্রথম সূত্র এটা, দ্বিতীয় সূত্র এটা, উল্টাপাল্টা করলে হবে না, বুঝতে পারছো? তো সূত্রগুলো তো শিখতে হবে, এবং প্রথম দ্বিতীয় তৃতীয় কোনগুলো এক্স্যাক্টলি এভাবে শিখতে হবে, বুঝতে পারছো বিষয়টা? তার আমরা দেখি প্রথম সূত্রটা কি। প্রথম সূত্রে কি বলছে বলো? স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, উচ্চতা থেকে, হ্যাঁ, বিনা বাধায় অতিক্রম করে, হ্যাঁ। তার মানে হচ্ছে দেখো, ধরো তোমার এটা হচ্ছে বিল্ডিং, ঠিক আছে? আমারটা ব্যাকা হয়েছে, বাট বিল্ডিং তো সোজা হয়, এটা নিয়ে সমস্যা নাই। বিষয়টা হচ্ছে ধরো দুইটা বস্তু, ঠিক আছে? তুমি হচ্ছে উপরে ছাদের থেকে দুইটা বস্তু নিচের দিকে মুক্তভাবে পড়তে দিবা, বুঝছো? বিষয়টা বুঝো, তুমি কি করবা, মুক্তভাবে না হোক মানে বিনা বাধায় তুমি পড়তে দিবা, তার মানে মাঝখানে কোনো বাধা থাকবে না, ঠিক আছে? মাঝখানে কোনো কি থাকবে না, মাঝখানে কোনো বাধা থাকবে না, মানে শূন্য, শূন্য থাকবে, ঠিক আছে? যেমন বায়ু, বায়ুও না, কিন্তু বায়ু থাকলে কিন্তু হবে না, কারণ বায়ুরও একটা বাধা আছে, বায়ুরও একটা কি আছে, বাধা আছে। আমরা কনসিডার করব যে কোনো বায়ু নাই, এটা শূন্য, মাঝখানে কোনো কিচ্ছু নাই, কোনো বাধা নাই, ঠিক আছে? তো তুমি যদি দুইটা বস্তুকে নিচের দিকে এভাবে পড়তে দাও, তখন কি হবে দেখো তো, কি বলছে, স্থির অবস্থান, মানে দুইটাই হচ্ছে প্রথমে কি ছিল, প্রথমে কি ছিল, দুইটা স্থির ছিল। হ্যাঁ, হিরোর কত হবে, জিরো। আর একই উচ্চতা, তার মানে দুইটা ভূমি থেকে একই উচ্চতায় থাকতে হবে, ঠিক আছে? একই উচ্চতায়, ক্লিয়ার কথাটা? দুইটাই হচ্ছে এইচ উচ্চতায় আমরা ধরছি, দুইটা হচ্ছে কি ধরছি, এইচ উচ্চতায়, মানে দুইটা একই উচ্চতায় আছে। এবং তুমি দুইটাকে স্থির অবস্থা থেকে একই সময় নিচের দিকে ছাড়বা, মানে মুক্তভাবে পড়তে দিবা, ঠিক আছে? তো এরকম দুইটা বস্তু যদি তোমার নিচের দিকে পড়তে থাকে, তখন এরা কি করবে, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। কি বলছে, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। মানে ধরো, ধরো তুমি মুক্তভাবে ছাড়ার পরে 1 সেকেন্ডে প্রথম বস্তুটা যতটুকু যাবে, দ্বিতীয় বস্তুটা এক্স্যাক্টলি অতটুকুই যাবে, মানে দুইটা একসাথে নিচে পড়বে। সহজ কথা, এই সূত্রটা আসলে কি বলতো, দুইটা বস্তুকে আমি যদি ছাড়ি, দুইটা বস্তু
একই সময়ে একই পথ অতিক্রম করবে, তার মানে একদম একই সময়ে, মানে প্রত্যেকটা মুহূর্তে বস্তু দুটো একই উচ্চতা থাকবে। ধরো এই যে 1 সেকেন্ডে ধরো এই দুটো একই সাথে, পরে একই সাথে, মানে একই সাথে এগুলো থাকবে, মানে এক সমান সময়ে সমান পথ তারা অতিক্রম করবে এবং একই সাথে নিচে আবার নামবে। বুঝতে পারছো বিষয়টা? নিশ্চয় হচ্ছে এরকম, যেটা প্র্যাকটিক্যাল ইউজটা হচ্ছে, ধরো প্র্যাকটিক্যাল ইউজ না, একটা এক্সাম্পল ধরো, তুমি যদি একটা ছাদ থেকে তুমি যদি একটা হাতিকে ফালায় দাও, একই সাথে তুমি যদি একটা ছোট বলকে ফালাও, তা তোমার হাতিটা আর বলটা একসাথে পড়বে। এটা কি অবাস্তবিক না? এটা কি অবাস্তবিক জিনিস? বাট অ্যাকচুয়ালি এটা অবাস্তবিক কেন? কারণ হচ্ছে আমাদের, আমি বলি, না 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 না, হাতি আগে পড়বে কেন? কারণ কারণ কি, মাঝখানে বাতাস আছে। ভালো করে খেয়াল করো, আমি কি বলি, ভালো করে মাথায় চিন্তা করো, কথা না বলে সুন্দর করে মাথায় চিন্তা করো, ইমাজিন করো আমি কি বলতেছি। তুমি যদি নর্মালি বাস্তবে, মানে বাতাসের মধ্যে তুমি যদি একটা হাতি ছাড়ো, একটা হাতিকে আর যদি একটা বলকে তুমি একসাথে ফালাও, তাহলে অবশ্যই তোমার হাতিটা আগে পড়ে যাবে বাস্তবে, ঠিক না? কারণ কি? কারণ হচ্ছে মাঝখানে বাতাস আছে, মাঝখানে কি আছে? বাতাস আছে। মাঝখানে কি আছে? বাতাস আছে। বাতাসের বাধাটা, বাতাসের বাধাটা ওই বলের উপরে যতটুকু, তার হাতির উপর আরো কম। মানে হাতির চেয়ে বলের উপর বাধাটা বেশি, তাই বলটা পরে পরে আর হাতিটা আগে পড়ে। বুঝতে পারছো? কিন্তু গ্যালিলিও সূত্রটা বা পরন্ত বস্তুর সূত্রগুলা কিন্তু বলে দিচ্ছে যে বিনা বাধায়, মানে মাঝখানে কোনো বাধা থাকবে না, শূন্যে, শূন্যে। তো যদি কোনো বাধা না থাকে, তখন তোমার যত ভর, মানে ভর, ভর যতই হোক না কেন, ভর যতই হোক না কেন, তোমার দুইটা বস্তু একই সময়ে একই পথ অতিক্রম করবে, মানে একসাথে নিচে পড়বে। বোঝা গেছে কথা? এবং এটার পরীক্ষাটা তোমার স্যার আইজ্যাক নিউটন হচ্ছে একটা পালঙ্কর পরীক্ষা করছিল। কি পরীক্ষা করছিল? পালঙ্কর পরীক্ষা। পালঙ্কর পরীক্ষা আসলে কি, এরকম একটা টিউব আছে, এরকম একটা কি টিউব, এটা বলে ভ্যাকুয়াম টিউব। এটা হচ্ছে কি টিউব? ভ্যাকুয়াম টিউব। বুঝছো? ভ্যাকুয়াম টিউব মানে কি, এটাতে ভ্যাকুয়াম করা হয়েছে, মানে ওই যে তোমার সিরিঞ্জ আছে না, এই টাইপের দিয়ে এটার ভিতরে বাতাসটা একদম খালি করে দেওয়া হয়েছে, এটা শূন্য বানায় দিছে। বুঝছো? ভ্যাকুয়াম করে দিছে এটাকে। ভ্যাকুয়াম করে দিয়ে কি করা হয়েছে, ওই টিউবের মধ্যে একটা লোহার বল আর একটা তোর ওই যে কবুতর বা মুরগির পালক আছে না, পালক ছাড়ছে। দেখা গেছে কি, এই যে লোহার বল তো আগে পড়ার কথা, সাধারণত বাতাসে হলে হলে কি হতো, লোহার বলটা আগে পড়তো, আর পালক তো আস্তে আস্তে ভেসে ভেসে নিচে পড়তো, ঠিক না? কিন্তু ভ্যাকিউম করার পরে, না না, বাতাস প্রথমে তো থাকবেই, প্রথমে বাতাস থাকবে, বাট ওটা ভ্যাকিউম করা হয়েছে পরে, মানে বাতাসটাকে সরায় নেওয়া হয়েছে। এটাকে ভ্যাকিউম করার পর দেখা গেছে কি, লোহার বলটা আর পালকটা একই সাথে নিচে পড়ছে, মানে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করছে। আমার এটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক, কারণ দেখো, এটার ব্যাখ্যাটা কি জানো? হ্যাঁ, এটা দেখো নাই তো এই জন্য বুঝো নাই। ওই আমি একদিন ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, নাসা, তোমরা তো নাসা তো অবশ্যই চিনো। নাসা একটা ভিডিও বানাইছিল। ভিডিওটা হচ্ছে কি, একটা বিশাল বড় রুম, ঠিক আছে, পুরা রুমকে, ওদের তো জানো রিসোর্সেস অনেক বেশি, তারা বিশাল বড় একটা রুমকে কি করছে, ভ্যাকুয়াম করছে, পুরা রুমকে ভ্যাকুয়াম করছে। বুঝছো? পুরো রুমকে ভ্যাকুয়াম করে পরে তারা বিশাল বড়, না কোনো কিচ্ছু নাই, বাতাসে তো অক্সিজেন থাকে, কিচ্ছু নাই ওই রুমে, কোনো গ্যাস বা কিচ্ছু নাই, পুরো শূন্য করছে, ভ্যাকুয়াম করছে। ভ্যাকুয়াম করে এরকম বড় একটা লোহার বল আর এরকম একটা মুরগির পালক এটা ছাড়ছে। পরে দেখা গেছে কি, যে লোহার বলটা আর মুরগির পালকটা একই সাথে নিচে পড়ছে এবং প্রত্যেকটা মুহূর্তে দুইটা একই সাথে মানে একই অবস্থানে ছিল। সহজ কথা, সমান সময় সমান দ্রুত তারা অতিক্রম করছে, কারণ সেখানে কোনো বাতাস নাই, মানে ভ্যাকুয়াম। বুঝা গেছে আমার কথাটা? আমি নিজে স্বচক্ষে দেখছি জিনিসটা। তোমরাও চাইলে ইউটিউবে সার্চ দিতে পারো যে এক্সপেরিমেন্ট অফ নাসা ইন এ ভ্যাকুয়াম রুম, ঠিক আছে, এরকম একটা সার্চ দিলে পাওয়া যেতে পারো। আমার এক্স্যাক্টলি হেডিংটা মনে নাই, ঠিক আছে। যাই হোক, তো এটার রিজনটা কি, এটা তো হচ্ছে এক্সাম্পল, বাট এটার থিওরিটা কি বা এটা ফর্মুলাটা কি, এটা তো আমরা বুঝতেই পারি, ঠিক না? এটার জন্য তো আমাদের এক্সপেরিমেন্ট দরকার নাই। আচ্ছা, রিজনটা হচ্ছে এটা, যে ধরো তোমার পৃথিবী, পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম, ঠিক আছে, আর বস্তুর ভর হচ্ছে ছোট হাতের এম। ক্লিয়ার? বুঝা গেছে? আমরা আমরা আমাদের বস্তুটারে ধরছি কি ছোট হাতের এম, আর পৃথিবীর ভর ধরছি কত, বড় হাতের এম। বুঝা গেছে? তাহলে আমি যদি ধরো এই বস্তুটাকে যদি ছেড়ে দিই, তাহলে পৃথিবীর আকর্ষণে সেটা নিচের দিকে পড়বে, ঠিক না? তো এই যে আকর্ষণ বলটা, এটা আসলে কি আকর্ষণ বল বলতো? এটা হচ্ছে অভিকর্ষ বল। তো অভিকর্ষ বলতে একটা মহাকর্ষ বল, ঠিক না? মানে ধরো এই যে বলটা আমরা বের করতে চাই, বলের মানটা কত হবে বলতো? বলের মানটা হবে F equals to G into m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার, বাই ডি স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে এফ এর মান। আচ্ছা, তাহলে দেখো তো, এই বলের জন্যই কিন্তু, এই বলের জন্যই কিন্তু তোমার এই ছোট বস্তুটা নিচে পড়বে, তাই তো? ঠিক না বলো তো? এমনটাই তো জিনিসটা, নাকি? আচ্ছা, তো এবার দেখো, তাহলে আমরা জানি যে এফ ইকুয়ালস টু কি, এম এ,
আমাদের লাগবে ত্বরণ, আমাদের লাগবে কি অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে, এফ ইকুয়ালস টু এম এ। তো এই যে এখানে এফ, এই এফটা হচ্ছে কি, মানে কত ত্বরণ নিচের দিকে পড়বে, মানে কত ত্বরণে নিচের দিকে পড়বে, মানে অভিকর্ষ ত্বরণটা আমরা বের করতে যাচ্ছি, অভিকর্ষ ত্বরণের সূত্রটা আমি বের করতে চাচ্ছি, ঠিক আছে। আমি বলতেছি দেখো, এই যে এফ, আমি বলতেছি দেখো, আমি বললেই বুঝবা জিনিসটা। এই যে এফ, এই এফটা কই থেকে আসতেছে, সেই মহাকর্ষ বল থেকে আসতেছে। তো এফ এর জায়গায় আমরা কি বসাবো, মহাকর্ষ বলের সূত্রটাই বসাবো, জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইড বাই ডি স্কোয়ার। আচ্ছা এখানে কি হবে, ছোটতার এম ইন্টু জি, মানে আমরা এই ত্বরণটাকে কি ধরতেছি, জি ধরতেছি, স্পেশালি কি ধরতেছি, জি ধরতেছি। আচ্ছা তাহলে এবার দেখো, এম ওয়ান এর জায়গায় কি লিখছি আমরা, পৃথিবীর ভর, মানে বড় হাতের এম, এবং এখানে ছোট হাতের এম, নিচে হচ্ছে ডি স্কোয়ার, আর এখানে ছোট হাতের এম ইন্টু কি, ইন্টু জি। হইত বেটা, কি বলো সেগুলা পাগল। এ কি জি ধরছি আমি, ভরকে কেন জি ধরবো, এফ ইকুয়ালস টু এম এ, এ হচ্ছে ত্বরণ, এই ত্বরণটাকে আমি স্পেশালি জি নাম দিছি, মানে অভিকর্ষ ত্বরণ বোঝানোর জন্য জি নাম দিছি, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, ঠিক আছে। এবার দেখো কি হবে, কাহিনী কি হচ্ছে দেখো, এই যে ছোট হাতের এম কিন্তু কাটাকাটি যাচ্ছে, ছোট হাতের এম কাটাকাটি, এটা তোমাদের ক্লাস এইটে ছিল, ছোট হাতের এম কাটাকাটি গিয়ে জি এম বাই ডি স্কোয়ার হচ্ছে। তার মানে দেখো তো, এই যে অভিকর্ষ ত্বরণের যে সূত্রটা, এই সূত্রটা কি, এই সূত্রে কি বস্তুর ভর কি আছে, নাই, কিন্তু এই বস্তুর ভর কিন্তু নাই, এই সূত্রে কিন্তু বস্তুর ভর নাই। তার মানে যেহেতু সূত্রে কোনো বস্তুর ভর নাই, তার মানে বস্তুর ভরের উপরে অভিকর্ষ ত্বরণ নির্ভর করে না। কি বলছি, এই সূত্র দিয়ে আমরা কি বুঝি, বস্তুর ভরের উপরে অভিকর্ষ ত্বরণ নির্ভর করে না। জি তো ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, দুইটাই ধ্রুবক, শুধুমাত্র এখানে ডি এর মানটা চেঞ্জ হবে, মানে দূরত্বের উপরে নির্ভর করবে, কিন্তু বস্তুর যে ভর, তার উপরে কিন্তু অভিকর্ষ ত্বরণ নির্ভর করে না। এর জন্য তোমার বস্তুর ভর যত হোক না কেন, তোমার অভিকর্ষ ত্বরণ সবার জন্যই কি সেম। তুমি যদি কোনো বাতাস বা কোনো বাধা না থাকে, তাহলে যে কোনো ভরের বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে গ্যালিলিও সূত্র, এবং এটা কিন্তু প্রুফড। বুঝতে পারছো, আর 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 মানে প্রমাণটা বুঝতে পারছো জিনিসটা। তোমার যদি কোশ্চেন করে যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ, প্রমাণ করো, তাই তুমি কেমনে প্রমাণ করবা, যেভাবে আমি প্রমাণ করছি সেভাবে, মানে বস্তুর ভর যেহেতু সূত্রের মধ্যে নাই, তার মানে বস্তুর ভরের উপর অভিকর্ষ ত্বরণ নির্ভর করে না। বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা এখন তোর কোশ্চেনটা বলো, কি কোশ্চেন বলো। হ্যাঁ, হ্যাঁ, আহা, দূরত্বের উপরে নির্ভর করে কিভাবে, তোর সূত্রে কি ডি আছে না, এই সূত্রে জি এর যে সূত্রটা, এখানে কি আসছে, জি ইকুয়ালস টু জি এম বাই ডি স্কয়ার, সূত্রে ডি আছে না, সূত্রে যদি ডি থাকে তাহলে কেন জি এর উপরে, ডি এর উপরে কেন নির্ভর করবে না, ডি যত বেশি হবে জি তত কম হবে। আর তুই কমন সেন্স খাটাও না, পৃথিবী থেকে তুমি যত দূরে নিয়ে যাবা, দূরত্ব যত বেশি, তাহলে আকর্ষণ বল তত কম না, তা আকর্ষণ বল কম হইলে তোমার ওই যে ত্বরণও কি কম হবে না, সিম্পল হিসাব ভাই, মানে কমন সেন্স, বুঝো নাই। জি, জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। হ্যাঁ অবশ্যই কমন সেন্স হবে, কারণ তোমরা মানে এর আগে ভালো করে পড়াশোনা করো না, বাট ইনশাল্লাহ কমন সেন্স হয়ে যাবে ভালো করে এখন পড়লে। দেখো তো কি বলছি, জিএমএম বা ডি স্কয়ার, দেখো এই যে এটা হচ্ছে মহাকর্ষ সূত্র, আমি বলতেছি দেখো, মহাকর্ষ সূত্রেই কিন্তু তোমার, সূত্রটাতেই কিন্তু বলা আছে যে মহাকর্ষ বল হচ্ছে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে দূরত্বের যত বাড়বে, তার বর্গের ব্যস্তানুপাতিক ভাবে কি হবে, বলটা কমবে, ঠিক না। তার মানে ডি এর মান যত কম, বলের মান তত বেশি, মানে ডি যত বাড়বে, বল তত কমবে, ঠিক না। তার মানে তোমার বল এফ ইকুয়ালস টু কি এম এ, তার মানে বল যদি কমে তাহলে এ এর মানও কমবে, আর এ মানে কি জি। সহজ কথা, আমরা তো সূত্রই লিখছি, মানে আমরা তো সূত্রই প্রমাণ করছি, জি এর সূত্রটাই কি, জি এর সূত্রটাই তো তোমার জি এম বাই ডি স্কোয়ার, সূত্রে ডি আছে না, সূত্রে ডি আছে মানে কি, এই জি ব্যস্তানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার, না তো ডি এর উপরে কি করতেছে, ডি এর উপরে ডিপেন্ড করতেছে না, বুঝো নাই। এখন তোমার কোশ্চেনটা কেন করছো আমি বুঝছি, বুঝছো, কারণ কি, ওই তোমার একটা বস্তুকে যখন আমরা 100 মিটার উপরের থেকে ফালাই, তখন যে জের মানটা আমরা ধরি, 10 মিটার উপর থেকে ফালালে কিন্তু জের মানটা আমরা একই ধরি। তোমার কোশ্চেনটা কি এজন্য আসছে না বলো তো, তুমি কোনো অঙ্কে কিন্তু এরকম জের মানটা, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি তোমার কোশ্চেনটা কিন্তু এতটা বাজে না, কারণ তুমি কিন্তু এখনো এটা, মানে তোমার মনে কিন্তু এই কোশ্চেনটা আসতেই পারে যে ভাই, আরে ভাই আমার অঙ্কে, হ্যাঁ সৃজনশীল আমি যত সৃজনশীল করছি, দূরত্ব যতই হোক আমি তো জি এর মান সব জায়গায় কি ধরছি, সেম ধরছি না। তোমার কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন, যে আরে জি এর মান আমি কেন সেম ধরি, কারণটা হচ্ছে আমরা যে ডি এর মানগুলো নেই, 10 মিটার বা তোমার 100 মিটার বা 500 মিটার, মানে 500 কিন্তু থাকে না, 500 কিন্তু থাকে না, ওই 100 120 এরকম থাকে। তো এত কম ডিফারেন্সে আসলে জি এর মানটা বেশি একটা মানে পার্থক্য হয় না, বুঝতে পারছো। ওই বেশি ধরো 1 কিলোমিটার, এরপরে ওইরকম বড় বড়
যদি তোমার বা বেশি ডিস্টেন্স হয় তখন তোমার জি এর মানটা, মানে বিষয়টা হচ্ছে কি, আমাদের যে ডিটা আমরা আমাদের কোশ্চেনে যে ডি এর মানটা দেওয়া থাকে ওই ডিটা কিন্তু বেশি বেশি না, 100 200 এরকম আর কি, এর বেশি থাকে না, 10 15 20 এরকমই কিন্তু থাকে। তো এটুক ডিস্টেন্সে কিন্তু তোমার জি এর মানটা অতটা চেঞ্জ হয় না, তাই ওই জি এর মানটা একই ধরা হয়। বুঝতে পারছো বিষয়টা, উপরে নিচে সব জায়গায় একই ধরা হয়। কিন্তু তুমি যখন ইন্টারে উঠবা তখন দেখবা যে, এবং ইন্টারে না, তোমার 9 10 কিন্তু সূত্র আছে, 9 10 কিন্তু সূত্র আছে, 9 10 কিন্তু সূত্র আছে তোমার। যখন শুধুমাত্র বলে দিবে যে এই 500 মিটার উচ্চতায় বা 1 কিলোমিটার উচ্চতায় জি এর মান কত, তখন কিন্তু তোমার এই যে এখানে এই ডি এর জায়গায় কিন্তু চেঞ্জ করতে হবে, তখন দেখবা জি এর মানটা চেঞ্জ হয়ে যাবে, বুঝো নাই? বুঝতে পারছো? বাট নর্মালি তোমার যখন ওই দূরত্বটা কম দেওয়া থাকবে তখন কিন্তু তোমার জি এর মানটা চেঞ্জ করতে হয় না, ওই একই মান ধরে করলে হবে। আমার বিষয়টা বুঝতে পারছো? ওটা হচ্ছে অধ্যায় ওই যে 3-এ যে বল আছে, অধ্যায় বল, বলের অধ্যায়ে তুমি এটা ভালো করে করতে পারো। বুঝতে পারছো? এটা তোমার সূত্র আছে। বাট এখন আমরা বলতেছি কি যে আমাদের ওই কোশ্চেন যেগুলো আমরা সলভ করি এগুলো সবগুলো কিন্তু ডি এর মানটা খুবই কম দেওয়া থাকে, মানে 100-র বেশি থাকে না, 100 বা 200 ম্যাক্সিমাম, এর বেশি থাকে না। তো এই এতটুকু ডিস্টেন্সে তোমার জি এর মানটা ভ্যারি করে, সেটা খুবই সামান্য। তাই ওই সামান্য পরিবর্তনটা না ধরে ওই উপরেও জি ধরা হয়, মাঝখানেও জি ধরা হয়, নিচেও কি ধরা হয়, একই জি, একই সেম সেম জি ধরা হয়, জিটা চেঞ্জ ধরা হয় না। বুঝতে পারছো বিষয়টা? কারণ আমরা বলতে পারি যে স্বল্প দূরত্বে জি এর মানটা কনস্ট্যান্ট ধরি আমরা, অ্যাপ্রক্সিমেট। বুঝতে পারছো বিষয়টা? তোমার কোশ্চেনটা খুবই ভালো হয়েছে, মানে এটা তো আমার বলাই হইতো না। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লিয়ার? বুঝতে পারছো এখন? ক্লিয়ার? তার মানে আমরা কিন্তু প্রথম সূত্রটা খুব ভালোভাবে বুঝতে পারছি, ঠিক না? আচ্ছা, তার মানে আর প্রথম সূত্রের আরেকটা আউটকাম কি? আরেকটা আউটকাম হচ্ছে যে আহ অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপরে নির্ভর করে না, ভরের উপর নির্ভর করে না, তাই যে কোনো বস্তুই হ্যাঁ, এই জন্যই দেখছো এই যে দূরত্বের উপর নির্ভর করে দেখে কিন্তু উচ্চতাটা কি ধরা হয়েছে, সেম ধরা হয়েছে। উচ্চতা চেঞ্জ হলে কিন্তু তোমার ওইটাও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? এই হচ্ছে কথা। এখন আসো দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্রে কি বলছে, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। মানে সে হিসাব করে দেখছে যে সময়ের সাথে সাথে বেগটা সমানুপাতিক হারে বাড়ে। ধরো টাইম প্রথমে ছিল 1 সেকেন্ড, পরে হয়েছে কত, 2 সেকেন্ড। টাইম কত গুণ হয়েছে? টাইম হয়েছে দ্বিগুণ। টাইম হয়েছে কত গুণ? দ্বিগুণ টাইম হয়েছে। তো দেখছে কি বেগটা প্রথমে যা যা ছিল তার দ্বিগুণ বেগ হয়েছে। তার মানে যেই হারে টাইমটা বাড়তেছে সেই হারেই কি বাড়ে, বেগটা বাড়ে। তার মানে একই হারে যদি যেহেতু দুইটা বাড়ে তার মানে দুইটাই কি সমানুপাতিক। এই দুইটা কি সমানুপাতিক, মানে সময়ের সাথে সাথে বেগটা কি হয়, সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। বুঝতে পারছো? এটাই তোমার দ্বিতীয় সূত্র। ক্লিয়ার? তার মানে স্থির অবস্থান থেকে, তার মানে দেখো প্রত্যেকটা সূত্রের জন্য কিন্তু তোমাকে বলে নিতে হবে যে স্থির অবস্থান আর কি, বিনা বাধায়, স্থির অবস্থান বিনা বাধায়, স্থির অবস্থান বিনা বাধায়। বুঝতে পারছো? এটা না বললে কিন্তু জিরো পাবা। তার মানে আমরা এখন কোথায় আছি, দ্বিতীয় সূত্রে আছি, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তার মানে বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে তোমার তৃতীয় সূত্রে। এটাও একই, যে স্থির অবস্থান থেকে বিনা বাধা পর্যন্ত বস্তু, খালি সম্পর্কটা আলাদা। এবার হচ্ছে দূরত্বের সাথে সম্পর্ক, মানে যে দূরত্ব যে দূরত্ব বা হাইটটা অতিক্রম করতেছে সেই দূরত্বটা হচ্ছে কি সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে ধরো তুমি যদি সময় দ্বিগুণ করো, সময় দ্বিগুণ করলে মানে দ্বিগুণ সময়ে দূরত্ব হবে 4 গুণ। কত হবে দূরত্ব? 4 গুণ, মানে তার বর্গের বর্গের হারে আর কি তোমার জিনিসটা চেঞ্জ হবে। বুঝতে পারছো? এইটাই, এই তোমার তিনটা সূত্র। বুঝতে পারছো? তাহলে এই তিনটা হচ্ছে তোমার কি, গ্যালিলিওর পরন্ত বস্তুর তিনটা সূত্র। কি? না, এখানে তো কোনো প্রমাণ নাই তো, এটা তো সম্পর্ক। গ্যালিলিও এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে এরকম সম্পর্কে জিনিসটা চেঞ্জ হয়। এটা তো তোমার কোনো প্রমাণ নাই, বুঝো নাই? এটা তো জাস্ট একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট। কি বলো? আরে ভাই দেখো সম্পর্কটা কি, এইচ সমানুপাতিক টি স্কোয়ার না। সম্পর্কটা যেহেতু বর্গের সমানুপাতিক, যে তুমি সময়কে যত গুণ করবা দূরত্ব তার বর্গের গুণ হয়ে যাবে না। মানে তুমি যদি সময় তুমি যদি 3 গুণ করো সময়, তার মানে 3-এর বর্গ কত, 9 না? তোমার দূরত্ব কত গুণ হয়ে যাবে, 9 গুণ হয়ে যাবে। বুঝো না এই বিষয়টা? মানে সময়ের সাথে সাথে দূরত্বের সম্পর্কটা হচ্ছে বর্গের সমানুপাতিক, মানে তুমি সময়কে যত গুণ করবা তার বর্গের সমান হবে ওই তোমার দূরত্বের মানটা আর কি। বুঝতে পারছো? তুমি যদি সময়কে যদি তুমি 4 গুণ করো সময়কে, 4 4 কত, 16, তাই তোমার দূরত্ব 16 গুণ হয়ে যাবে। বুঝো নাই? ধরো তোমার
ধরো তোমার হচ্ছে 2 সেকেন্ডে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ছিল ধরো তোমার 5 মিটার, ঠিক আছে? তো যখন তোমার সময় হবে 4 সেকেন্ড, সময় হবে যখন কত, 4 সেকেন্ড, তাহলে সময় হয়েছে কত গুণ, সময় হয়েছে দ্বিগুণ, সময় হয়েছে কয় গুণ, দ্বিগুণ, দ্বিগুণ, তার মানে দূরত্ব হবে তোমার 2 দুগুণা 4 গুণ, মানে 4 5 কত, 20, 20 মিটার হবে তোমার দূরত্ব। এখন বুঝছো বিষয়টা? এই জন্য মানে এরকম হারে আর কি তোমার দূরত্বটা বাড়বে। আর বেগ কিন্তু সমানুপাতিক, তো সময় দ্বিগুণ হইলে বেগও হবে দ্বিগুণ, মানে 5 দুগুণা 10 হইতো। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তাহলে এই ছিল তোমার গ্যালিলিওর 3টা সূত্র। অবশ্যই সূত্রগুলো মুখস্থ করবা। আমি তো বুঝাই দিছি, বুঝাই দেওয়ার সাথে সাথে কিন্তু মুখস্থ করতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে, হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা তুমি তুমি আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তুমি কি বললা 1 সেকেন্ডে দূরত্ব ছিল 5 মিটার, তাইলে 2 সেকেন্ডে কত হবে? দেখো, তুমি যেহেতু সময়টা দ্বিগুণ করছো, দেখো না না না, সময়টা তুমি দ্বিগুণ করছো, তা সময়ের বর্গ হবে, তার মানে 2 দুগুণা 4, 4 গুণ, 4 5 20, 20, 20 মিটার হবে, বুঝো নাই? আর বেগের হিসাব আলাদা, বেগ বেগ হচ্ছে তোমার সরাসরি দ্বিগুণ, মানে বেগ হচ্ছে সরাসরি সমানুপাতিক, কোনো বর্গ টর্গ নাই। তুমি বেগ, ধরো বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, তো তুমি বেগ সময় দ্বিগুণ করছো, তাহলে বেগ হয়ে যেত তোমার কত, 5 দুগুণা 10, 10 মিটার পার সেকেন্ড। বুঝো না এই বিষয়টা? এই জন্যই তো তোমার সূত্র দিয়ে দিছে, বেগের সাথে সমানুপাতিক আর দ্রুতের সাথে বর্গের সমানুপাতিক। বুঝো নাই? দূরত্বের সাথে বর্গের সমানুপাতিক আর বেগের সাথে মানে সরাসরি সমানুপাতিক। এখন বুঝছো বিষয়টা? হ্যাঁ, তোমার যখন এরকম মানে মান বের করতে বলবে, তখন তুমি এভাবে এভাবে তুমি এভাবে ম্যানুয়ালি করবা না, আমি একটা সূত্র দেখাই দেবো, এখন সেই সূত্রে বসাই দেবা, ঠিক আছে? কিভাবে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে তুমি করবা, এটা আমি বলতেছি দেখো। তো প্রথমে আসো, প্রথম সূত্রটা তো বুঝছোই, সমান 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 দূরত্ব যাবে, এটা নিয়ে তো কোনো অঙ্ক আসবে না, ঠিক না? মেইনলি অঙ্ক আসবে 2 নাম্বার সূত্র দিয়ে আর 3 নাম্বার সূত্র দিয়ে, ঠিক আছে? তো তুমি এখন 2 নম্বর সূত্রটা দেখো। 2 নম্বর সূত্রটা কি বলছে বলো? 2 নম্বর সূত্রটা কি বলছে দেখো, ভি সমানুপাতিক টি। দেখো আমরা কি জানি, সমানুপাতিক চিহ্ন উঠায় যদি একটা সমান সমান চিহ্ন আনতে হয়, মানে ইকুয়েশন আনতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিতে হবে। হ্যাঁ বুঝতে পারছি। দেখো আমাদের কি করতে হবে, সমানুপাতিক উঠায় দিলে একটা কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে, ধ্রুবক আনতে হবে। হ্যাঁ, হ্যাঁ তাহলে দেখো, তো আমি যদি ধ্রুবক আনি, তাহলে জিনিসটা কি এমন দাঁড়ালো না, যে তোমার কে ইকুয়ালস টু ভি বাই টি, কে ইকুয়ালস টু কি, ভি বাই টি। বুঝতে পারছো? তাহলে তুমি যদি যে কোনো একটা বেগ নাও, ধরো তোমার টি 1 সময়ে, টি 1 সময়ে বেগ ছিল ভি 1, তো ওইটার অনুপাত যদি কে হয়, ধরো তোমার টি টু সময় যদি, কি, বুঝি না, আবার বলো। সম্পর্ক টম্পর্ক কি আছে, কে তো একটা সমানুপাতিক ধ্রুবক, মানে সমানুপাতিক চিহ্ন উঠে আমি সমান সমান চিহ্ন আনছি, তার ধ্রুবক দিয়ে গুণ দিছি। বুঝো নাই? সমানুপাতিক ধ্রুবক জিনিসটাকে আমি বুঝাই। ধরো আমি বলো, আমি বলি, আরে না রে ভাই, আমি বলছি কি দেওয়া থাকবে না দেওয়া থাকবে, আগে দেখো, সমানুপাতিক ধ্রুবক জিনিসটাকে আগে দেখো। ধরো এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? তো এখন তুমি যদি এটাকে দ্বিগুণ করো, তাহলে ওইটাও কত হবে, দ্বিগুণ হবে না? কত হবে ওইটা, দ্বিগুণ হবে। তো তুমি দেখো এখন, তার মানে এই এক্স সমানুপাতিক কি ওয়াই, এক্স সমানুপাতিক কি ওয়াই। আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস তুমি চিন্তা করো, তোমার এখন এক্স এ যদি তুমি দ্বিগুণ করে দাও, তুমি এক্স এ যদি কত গুণ করে দাও, দ্বিগুণ করে দাও, তাহলে ওই পাশে ওয়াই রে, ওয়াই কে তোমার, ওয়াই কে তোমার কত, ওয়াই কে তোমার দ্বিগুণ করতে হবে না? তো তুমি যদি 2 দিয়ে গুণ করো, তাইলে তুমি এটা সমান লিখতে পারবে, ঠিক না? 2 দিয়ে গুণ করে তুমি কি করতে পারো, সমান লিখতে পারো, বা তার আগে লিখতে পারবে না, ঠিক না? এই যে তুমি 2 দিয়ে গুণ করছো, ওই দুইটা হচ্ছে তোমার কে, মানে কনস্ট্যান্ট। বুঝো নাই? ওই যে অনুপাতটা, ওই অনুপাতটা হচ্ছে তোমার 2। বুঝতে পারছো? যেহেতু আমরা জানি না কত হবে, এটা তো আমার জানার কোনো দরকার নাই, আমি ধরে নিচ্ছি একটা কনস্ট্যান্ট, ধরে নিচ্ছি একটা কনস্ট্যান্ট, শেষ। বুঝো নাই? তো দেখো, তার মানে ভি সমানুপাতিক টি হইলো, তো একটা কনস্ট্যান্ট ধরলাম আমরা হচ্ছে কে, যে কোনো একটা কে ধরলাম, কে ইন্টু টি। এখন বিষয়টা হচ্ছে তাহলে দেখো, কে ইকুয়ালস টু কত হবে, ভি বাই টি। এখন বিষয়টা হচ্ছে কি দেখো, ধরো তোমার যে কোনো একটা সময় টি 1, ওই টি 1 এ বেগ ছিল তোমার ভি 1, ধরো অন্য একটা সময় হচ্ছে টি 2, আর ওই টি 2 সময় বেগ হচ্ছে ভি 2,
তো দেখো দুইবারই কি কে এর মানটা চেঞ্জ হবে না, কারণ দুইবারে কিন্তু কনস্ট্যান্টটা একই থাকবে। তো ওই ক্ষেত্রে কে এর মান যা, এই ক্ষেত্রে কে এর মানটা কি তা। তার মানে আমরা কি বলতে পারি না যে এইটা আর এটা সমান, এটা এটা কি সমান বলতে পারি। তার মানে আমরা আলটিমেটলি কি বলতে পারি, আমরা আলটিমেটলি বলতে পারি v1/t1 ইকুয়ালস টু v2/t2। এটাই হচ্ছে আমাদের সূত্র। এবং এই সূত্রে আমরা সময় এবং বেগ বসায়, ধরো আমার বললো যে, আমি তোমার একটা অঙ্ক দিই, ধরো তোমার বললো যে তোমার প্রথম 2 সেকেন্ডে তোমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 মিটার। তোমার বললো যে পরবর্তী পরবর্তী 6 সেকেন্ডে তোমার অতিক্রান্ত দূরত্বটা কত, ঠিক না? তার মানে তোমার এখানে কি দিছে, টি1 দিয়ে দিছে, তোমার কি দিছে, টি1 দিয়ে দিছে। আর বলছে কি পরবর্তী 6 সেকেন্ড। তা প্রথমে কিন্তু 2 সেকেন্ড ছিল, আর পরবর্তী 6 সেকেন্ড মানে কি 2 যোগ 6 কত হয়, 8 না? কত হয়েছে, 8। তার মানে এই 8 হচ্ছে কত, টি2। আর টু টু হচ্ছে কত, টি1। আর 10 হচ্ছে কত, সরি এটা তো আমি মিটার দিচ্ছি, আছে মিটার পার সেকেন্ড। এটা ধরো তোমার ভি1, এটা হচ্ছে কত, এটা ভি1। বের করতে বলছে কি ভি2, বুঝতে পারছো? সূত্রে বসায় দাও সূত্রে, ভি1 কত 10, টি1 হচ্ছে কত 2, তোমার টি2 হচ্ছে 8, আর ভি2 বের করতে হবে। তো দেখো কাটাকাটি করলে কত হয়, কত হয় 40। দেখছো এই যে এবার দেখো তো, তুমি সময়টা কত করছিলা, 2 থেকে 8 বানিয়েছিলা, মানে 4 গুণ করছিলা। দেখছো তাহলে তোমার বেগও কত হয়ে গেছে, 4×10 কত হয়ে গেছে 40। বুঝছো? তুমি এমনি নর্মালি করতে পারো, বাট নর্মালি করতে ভুল হইতে পারে, তো তোমার মানে সূত্রে বসায় করলে ভুল হওয়ার চান্স নেই আর কি। v1/t1 ইকুয়ালস টু কি v2/t2। সূত্রটা বুঝছো কিভাবে আসছে? বলো। 10, হ্যাঁ 10 মিটার পার সেকেন্ড। দূরত্ব না তো। আচ্ছা হ্যাঁ, কত বেগ, হ্যাঁ কত বেগ। হ্যাঁ, হ্যাঁ। না না না, না আমি কিন্তু 6 সেকেন্ড বলি নাই। আমি বলছি পরবর্তী 6 সেকেন্ডে, মানে 2 সেকেন্ডের পরের পরের, মানে হচ্ছে প্রথমে দুই, দেখো প্রথমে কিন্তু 2 সেকেন্ড অতিক্রম হয়ে গেছে, আরো 6 সেকেন্ড, টোটাল কয় সেকেন্ড হইলো, 2 আর 6 কত হইলো, 8 সেকেন্ড হইলো না? হ্যাঁ হ্যাঁ, 6 সেকেন্ড যোগ করছে, মানে পরবর্তী 6 সেকেন্ড বললে, মানে খেয়াল রাখবে কোশ্চেনে কিন্তু এরকম পেঁচায় দেয়। পরবর্তী তার মানে কিন্তু ওই আগেরটা যোগ হবে, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, এটাই প্যাচ। পরবর্তী মানে হচ্ছে ওই ওই সময়ের পরে, ওই সময়ের পরে আরো 6 সেকেন্ড। হ্যাঁ, ওই সময়ের পরে, ওই সময়ের পরে আরো 6 সেকেন্ড। বুঝছো? এই হচ্ছে কাহিনী। তো এই প্যাচ গুলো তো তোমাদেরকে আমি ক্লাসেই তোমাদেরকে এগুলা মানে ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা। তো সেম জিনিস যদি তোমার দূরত্বের ক্ষেত্রে বলে যে, হ্যাঁ এবার হচ্ছে আমি আরেকটা প্যাচ দিব, ঠিক আছে? সেটা হচ্ছে ধরো 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার 50 মিটার। কত, 50 মিটার। তোমাকে বলা হইলো যে, বলা হইলো যে পরবর্তী, কি বলছি, পরবর্তী কত সময় পর দূরত্ব 4 গুণ হবে। কি বলছি, পরবর্তী কত সময় পর দূরত্ব কত হবে, 4 গুণ হবে, ঠিক না? তার মানে আমার এটা হচ্ছে টি1, এটা আমাদের কি টি1, এটা হচ্ছে কি এস1 বা এইচ1, ঠিক আছে? আর আর বলছে কি দ্রুত কত গুণ হবে, 4 গুণ। তার মানে আমাদের এস টু কত, এস টু হচ্ছে 4 × 50, মানে 200, 200, 200, ঠিক আছে? তার মানে দেখো আমাদের সূত্র কি, আচ্ছা ওইখানে যেমন v1/t1 ইকুয়ালস টু v2/t2 আসছিল, এখানেও কি আসবে বলো তো, এখানে আসবে h1/t1 স্কয়ার, স্কয়ার আছে, স্কয়ার আছে কিন্তু, স্কয়ার আছে কিন্তু, ঠিক আছে, স্কয়ার আছে। তো দেখো তোমার হচ্ছে h1 কত দিছে, 50, t1 কত দিছে, আচ্ছা আর টি ওয়ান, টি ওয়ান কত ছিল জানি, আচ্ছা টি ওয়ান কত ছিল, টি ওয়ান 4 ছিল মনে হয়, 4। আচ্ছা 4, তোমার টি টু বের করতে হবে, মানে এই যে 4 স্কোয়ার। আচ্ছা 4 স্কোয়ার, এখানে টি টু স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার। 50/16, ওখানে হচ্ছে 200/টি টু স্কোয়ার। এখানে শূন্য শূন্য কাটাকাটি, আর হচ্ছে 4, 1/4, 1/4, তার মানে 1/t
T2 হচ্ছে 1/2। ওয়েট 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 ওয়েট, দেখো, এটা ছিল 50, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার 4, আর এটা ছিল তোমার 200, এটা হচ্ছে তোমার স্কোয়ার। 50/16, আর এই পাশ দিয়ে হচ্ছে তোমার 200, বা হচ্ছে T2 স্কোয়ার। শূন্য শূন্য কাটা, আর 4, আর 4 ষোলো 64, হ্যাঁ 8। কত, কত আসছে? 8 সেকেন্ড আসছে। কত আসছে? 8 সেকেন্ড। দেখো, শুরু থেকে 8 সেকেন্ড, বাট কোশ্চেনে কিন্তু বলছে পরবর্তী কত সেকেন্ডে। তা তোমার কিন্তু বলতে হবে ডেল টি হবে, হয় কি এর 10 সেকেন্ড, টোটাল হচ্ছে 8 সেকেন্ড। প্রথমে ছিল 4 সেকেন্ড, 4 সেকেন্ড মানে পরবর্তী 4 সেকেন্ড পরে তোমার দূরত্ব হয়ে যাবে কত? 4 গুণ বা 200। বুঝতে পারছো বিষয়টা? এইটাই প্যাচ, ওই যে বিয়োগ করছে না, আমাদের কোশ্চেনে কি বলছে পরবর্তী কত সেকেন্ডে, আমি ডেল টি ধরছি। তোমার ইচ্ছা, তুমি just শুধু টি ধরলে হবে। আরে ভাই, যোগ কেন করবা? তোমার কি বলছে পরবর্তী কত সময় পরে। তো প্রথমে ছিল কয় সেকেন্ড? 4 সেকেন্ড না? আর মোট সময় কত? 8 সেকেন্ড না? তা 4 সেকেন্ডের পরে কত সেকেন্ড হলে 8 সেকেন্ড হয়? 4 সেকেন্ড না? 4 + 4 8 না? বোকা। হ্যাঁ, যোগ করতে হবে না। ক্লিয়ার? না, বড়দের কিছু নাই, প্র্যাকটিস। এখন বুঝছো জিনিসটা? তাহলে এই এই হচ্ছে তোমার পন্তপ্রস্থ সূত্র। এই হচ্ছিল তোমার কি হচ্ছে, আমি বলতেছি, দেখো, তুমি টি টু কিভাবে 8 সেকেন্ড আসছে এটা তো বুঝছো, ঠিক না? এটা তো বুঝছো। T1 কত ছিল? 4 সেকেন্ড। আমি কোশ্চেনে বলছি পরবর্তী, পরবর্তী কত সময় পরে দূরত্ব এত হবে, ঠিক আছে? তার মানে তোমার প্রথমে সময় ছিল 4 সেকেন্ড, তাহলে আর মোট সময় এখন আমার কত? 8 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডের পর কত সময়, মানে 4 সেকেন্ডের পর আরো কত সময় যোগ হইলে এটা 8 সেকেন্ড হবে? 4 সেকেন্ড না? তার মানে কি 8 থেকে 4 বিয়োগ করতে হবে না? 8 থেকে 4 কি করতে হবে? এই আমি তো এটাই করলাম, আমি তো এইটাই করলাম, ডেল টি ইকুয়ালস টু 8 - 4। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো বিষয়টা? এই পরবর্তী দিয়ে তোমার প্যাচ লাগাই দেবে। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমার পরন্তবস্তু সূত্র। আচ্ছা, হ্যাঁ বলো। ওটা তো উল্টা ছিল, ওটা ছিল উল্টা, বুঝো নাই? ওটা তো হচ্ছে তোমার সময় দেওয়া ছিল, বেগ বের করতে বলছে, তাই আমরা যোগ করছি, বুঝো নাই? এখন তো উল্টা, এখন দ্রুত দিছে, সময় বের করতে বলছে, তাই এখানে বিয়োগ করতেছি, বুঝো নাই? কমন সেন্স খাটাবা। ওইখানে পরবর্তী এত সময় দিছে, তাই আমরা ওই আগের সময়ের সাথে আমরা পরের সময়টা কি করছি? যোগ করছি। আর এখন আমাদের তো ওই সময় বের করতে বলছে, তার মতো পরের সময়টা পাইছি, তাহলে পরের সময়টা থেকে আগের সময় বিয়োগ করলে আমরা মোট, মানে পরবর্তী কত সময় সেটা বের করতে পারছি। বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো বিষয়টা? তাহলে এই ছিল তোমার পরন্ত বস্তু তিনটা সূত্র, এবং তিনটা সূত্র দেওয়া অঙ্ক। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই ছিল তোমার পরন্ত বস্তু তিনটা সূত্র। এবার হচ্ছে কি, আমরা ওই 4টা সমীকরণ যেটা শিখছি না, 4টা সমীকরণ, ওই 4টা সমীকরণ আমরা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হয় সেটা দেখবো। বুঝতে পারছো? মানে নতুন কিছু না, জাস্ট ওই 4টা সমীকরণই, ওই 4টা সমীকরণই আমরা এই পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হয় সেটা জাস্ট দেখে নিবো একটু, ঠিক আছে? এটা বেশিক্ষণ লাগবে না, আমরা ওটা ওটা দেখে নিয়ে ক্লাস শেষ করে দিব। ঠিক আছে? আচ্ছা দেখো, তো ওই যে গত ক্লাসে আমরা যে সূত্রগুলো শিখছিলাম ওগুলো কি ছিল? আরেকবার দেখি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ছিল, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as ছিল, এরপর এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, আর এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, সমতরণ, এই সমবেগ না, সমতরণ, এই সমতরণ। হ্যাঁ, আর সমবেগ ছিল হচ্ছে তোমার ওই ভি ইকুয়ালস টু এস বাই টি, মানে এস ইকুয়ালস টু ভিটি, মানে এস ইকুয়ালস টু ভিটি। ওখানে তো কোনো ত্বরণ থাকবে না, সমবেগ না। বুঝো নাই? আচ্ছা তো বলো। হ্যাঁ বলো বলো, সমস্যা নেই, মানে তো কোশ্চেনটা বলো, কোশ্চেন কি বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটা ভালো কথা বলছো, ভালো কথা বলছো। গ্যালিলের সূত্রগুলো হচ্ছে কি, গ্যালিলের সূত্রগুলো কিন্তু সমত্বরণের সূত্রই। কি বলছি? গ্যালিলের সূত্রগুলো কি
সমত্বরণেরই। কারণ হচ্ছে তুমি একটা বস্তুকে মুক্তভাবে পড়তে দাও অথবা নিক্ষেপ করো, তুমি কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই কি কাউন্ট করতেছো এখানে ত্বরণ হিসাবে, জি কাউন্ট করতেছো। তার মানে কি তুমি কিন্তু সমত্বরণেই হিসাব করতেছো, মানে জি, ওখানে কিন্তু সমবেগ নাই। বুঝো নাই? তার মানে গ্যালের সূত্রগুলো কিন্তু সমত্বরণের সূত্র। বলতেছি এগুলা নাই। হ্যাঁ, গ্যালিলিও সূত্রে যেমন বিনা বাধায় হয় না, এই সমত্বরণের গুলো বিনা বাধাই। মানে এই ত্বরণ বাদে অন্য কোনো বাধা টাধা এখানে হিসাব করা হয় না, এটাও বিনা বাধাই। বুঝতে পারছো? ওইটা হিসাব আলাদা। বাতাসের হিসাব বাধার হিসাব তোমাদের আসবে না। বাধার হিসাব তোমরা এখন পারবা না। বুঝতে পারছো? ওই হিসাব বাদ দাও। এখন যা পড়তে সব সব বাধা দাও। মানে ওইখানে একটা মাত্র বল, ওই একটা মাত্র বলের জন্য একটা মাত্র ত্বরণ হচ্ছে এখানে এ। বুঝতে পারছো? অন্য কোনো বাধা টাধা এখানে কাউন্ট করা হয় না। করলে ওগুলো আলাদা হিসাব, বুঝছো? ওগুলো আমরা ওই বলের অধ্যায়ে গিয়ে শিখবো। ঠিক আছে? তুমি একটা ভালো কোশ্চেন করছো যে গ্যালের সূত্রগুলো আসলে কি, সমবেগ নাকি সমত্বরণ? তুমি অ্যান্সার পাইছো অবশ্যই কি সমত্বরণ। কারণ এটা হচ্ছে জি, আমরা জি এর পার্সপেক্টিভে করতেছি, মানে সমত্বরণের পার্সপেক্টিভে আমরা করতেছি। বুঝছো? আচ্ছা, তো এবার দেখো, তা যেহেতু সমত্বরণ, তার মানে ওই এই সূত্র চারটা কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। খালি ডিফারেন্স হচ্ছে কি, আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে জানি যে অন্য কোনো এ তো হবে না, শুধুমাত্র কি হবে, জি তো হবে নাকি? কি হবে, শুধু জি হবে। তাহলে আমরা এর জায়গায় কি বসাবো, জি বসাবো। বুঝছো? আর একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করলে উচ্চতা মাপা হয়, আর উপর থেকে নিচে যদি আমরা মুক্তভাবে পড়তে দিই ওটা উচ্চতা মাপা হয়। তাই আমরা এস এর জায়গায় কি ধরি, এজ ধরি। আমরা কি ধরি, এস এর জায়গায়। তাহলে এই সূত্রে যে যে জায়গায় আমাদের এস আছে ওই জায়গায় আমরা এজ এজ বসাই দিব, যে জায়গায় এ আছে ওখানে আমরা জি বসাই দিব। শেষ হয়ে গেল আমাদের পরন্ত বস্তুর সূত্র চারটা। ক্লিয়ার? যেমন দেখো এই যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি হবে, এরপরে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ হবে, এরপরে এইচ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি হবে, এরপরে এইচ ইকুয়ালস টু ইউটি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হবে। শেষ। বুঝতে পারছো? এই চারটা সূত্র কিসের? এই চারটা সূত্র হচ্ছে তোমার পরন্ত বস্তুর ক্ষেত্রে, মানে পরন্ত বস্তুর সূত্র। ঠিক আছে? এগুলো কিসের সূত্র? পরন্ত বস্তুর সূত্র। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো, পরন্ত বস্তুর ক্ষেত্রে হলো সবগুলো কি প্লাস না, সবগুলো কি প্লাস। এবার জাস্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে যদি বস্তুটা তুমি নিক্ষেপ করো নিচ থেকে উপরে নিক্ষেপ করো, এটা কি পুরো উল্টা না বলো তো? এমনে পরন্ত বস্তুর ক্ষেত্রে তুমি জি এর দিকেই মারতেছো, বাট নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু তুমি জি এর মানে উল্টা দিকে মারতেছো, ঠিক না? তখন তোমার জিটা কি ধরতে হবে, মাইনাস ধরতে হবে। তখন আমাদের জিটা কি ধরতে হবে, মাইনাস ধরতে হবে। So তখন আমরা কি বলবো, যে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, এটা হচ্ছে কার ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে? যখন জাস্ট প্লাস গুলো মাইনাস দিয়ে দিবা, শেষ। তো তোমার হবে কি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। আর এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে কিন্তু জি নাই, এই সূত্রে কিন্তু কোনো কি নাই, জি নাই। সেখানে যা আছে তাই থাকবে। ঠিক আছে? বুঝতে পারছো? এখানে হবে কি ইউ এইচ ইকুয়ালস টু ইউটি, এখানে আবার মাইনাস হবে কারণ জি আছে, মাইনাস হাফ জিটি স্কোয়ার। শেষ। তো এগুলো হচ্ছে কি ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হবে, যেহেতু এটা উল্টো দিকে মারতেছে, মাইনাস হবে। বুঝতে পারছো? তো এই ছিল তোমার সূত্রগুলা এবং বেসিক গুলো, আমরা অনেক কিছু শিখলাম। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এগুলার আরো এক্সটেনশন শিখবো। ঠিক আছে? আজকে এতটুকুই।